ফেসবুক বন্ধুত্ব তৈরি করে, কখনো কখনো সে বন্ধুত্ব আবার গতির সম্পর্কে আবদ্ধ হয়। এভাবেই গভীর প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিল উত্তর কলকাতার চিতপুরের বাসিন্দা মৌসুমী বর্মন। সংসারে সচ্ছলতা না থাকলেও বন্ধুত্বের আবেগ ভুলিয়ে দিয়েছিল অনাহারের জীবন। ফেসবুকের বন্ধুত্বই হয়ে উঠেছিল সময় কাটানোর একমাত্র সঙ্গী। সেই ফোনই যে এক সময় গভীর ফাঁদ তৈরি করবে তা সহজেই বোঝা যায় না। আর সেই ফাঁদেই পা দিয়েছিল মৌসুমী। দেখুন বসন্তের চিল। আমি মণিময় স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অন্তর্তদন্তমূলক অনুষ্ঠান ক্রাইম ইয়ার্ডে। উত্তর কলকাতার চিতপুর থানা এলাকার 22/102 রাজা মনেন্দ্র রোড। আর এই অঞ্চলের বাসিন্দা পার্থ বর্মন এবং তার স্ত্রী অন্য বর্মন। তাদের দুই মেয়ে, একজন মৌসুমী বর্মন বাড়ির বড় মেয়ে এবং ছোট মেয়ে রুনা বর্মন। রুনা এবার মাধ্যমিক পরীক্ষার্থী। এই মৌসুমী বর্মন বাড়ির সমস্ত কাজ সে নিজে হাতে করে। আসলে বাবা পার্থ বর্মন যে রোজগার করে, যেটুকু আয় করে সেটুকু দিয়েই তাদের সংসার কোনো মতে চলে যায়। পাশে হাত লাগিয়েছে এই মৌসুমী বাবাকে সাহায্য করার জন্য। আসলে মৌসুমী চেয়েছে যে সেলাই করে আশপাশ থেকে যেটুকু যা পায় সেই সেলাইয়ের মাধ্যমে যেটুকু রোজগার হয় সেটুকু দিয়েই বাবাকে সাহায্য করে চলেছে প্রতিনিয়ত। ছোট্ট ঘর, টালির চাল, জরাজীর্ণ ঘরের বেশ কয়েকটি টালি আবার ভেঙেও পড়েছে। বৃষ্টি হলেই টপ টপ করে ঘরের মধ্যে পড়তে থাকে বৃষ্টির জল। তবুও কোনোভাবে প্লাস্টিকের ছাউনি দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা। এভাবেই চলে যাচ্ছে বর্মন পরিবারের জীবন। বাড়ির কর্তা পার্থবাবু বয়সের ভারে জীর্ণ, দিনমজুর খেটেও কোনোভাবে সংসার চালান তিনি। শরীর ভালো থাকলে কাজ, নয়তো বাড়িতে বসেই সময় কাটানো। পরিবারের বড় মেয়ে মৌসুমী বাবাকে আর্থিকভাবে সাহায্য করতে হাত বাড়িয়েছে সে। সেলাই করে যেটুকু তার রোজগার হয় সবটাই সে তুলে দেয় বাবার হাতে। আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় মাধ্যমিক পরীক্ষায় বসা হয়নি তার। সংসারকে সচল রাখতে অর্থের প্রয়োজন, তাই স্কুলের গণ্ডি না পেরোনো মৌসুমী হাতের কাজ করে অর্থ উপার্জনে নেমে পড়ে। পার্থবাবুর বড় মেয়ে মৌসুমী চেয়েছে সংসারকে সচল রাখার জন্য কিভাবে রোজগার করা যায়, সৎ পথে থেকে রোজগার করার দিকে নজর দিয়েছে সে বারবার, প্রতিনিয়ত। অর্থাৎ তার মনে হয়েছে যে এই সংসারকে চালাতে গেলে একা বাবার পক্ষে সেটা সম্ভব নয়। সেই কারণে বারবার সে কাজের দিকে মন দিয়েছে, অর্থাৎ সেলাইয়ের কাজে। সেখান থেকে যা রোজগার হয়েছে, যেটুকু সে পেয়েছে, তাই দিয়েই সংসারকে এগিয়ে নিয়ে চলেছে। তার বাবাকে সে সাহায্য করেছে বারবার। এমনি টুকটাক কাজকর্ম করতো আর নার্সিং চালাতো, আর এমনি টুকটাক করে এই করে আমার সংসার চালাতো। আমি একবেলা আয় করি, একবেলা আয় করি না, ওর মা দিশা সজ্জা চলে। এখন আমার বড় মেয়ে সংসার চালাতো, বড় মেয়ে আমার সব কিছু ছিল। আমরা এখন এই কোনো রকমভাবে দিন কাটাচ্ছি। এই মেশিন সেলাতো, এই বাড়িতে ওই বাড়িতে জামা কাপড় এনে টুকটাক মেশিন সেলাতো। আর আমি এদিকে ওদিকে টুকটাক ঘুরে ঘুরে দু একটা কাজকর্ম করতাম। আমি বিকাবেলা হলে চোখে দেখি না, একবেলা খাই, একবেলা খাই না। অর্থের এতটাই টানাপোড়েন ছিল যে একদিন হয়তো একবেলা খাওয়া জুটত তাদের। অতি কষ্টে সংসার চলছিল বর্মন পরিবারের। এত কষ্টের মধ্যেও পার্থবাবু বড় মেয়ের স্বাদ পূরণ করেছিলেন। তাকে কিনে দিয়েছিলেন একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। বেশিরভাগ সময় এই ফোন নিয়েই সময় কাটত তার। কখনো ফেসবুকে লাইক করা, কখনো বা হোয়াটসঅ্যাপ করা। অবসর সময়ে এইভাবেই ফেসবুক করতে করতে অনেক বন্ধু জুটে গিয়েছিল মৌসুমীর। দিদি এমনি টুকটাক কাজ করতো আর মেশিন সেলাই করতো, এমনি ঘরে রান্না বান্না করা, এমনি ঘর সামলানো, এইরকম। এমনি বাইরে কোনো কাজ বাজ কিছু করতাম না। হ্যাঁ, ফেসবুকে। নানান ফেসবুকে সারাদিন কথাবার্তা বলতো, এই দিয়ে ওদের পরিচয় হয়েছে। না, আমি সেটা জানতাম না। পরে মানে পুলিশরা যখন খোঁজ খবর করে তখন জানা যায় যে ও ফেসবুকে ওর সঙ্গে আলাপ হয়েছিল।
এইভাবে ফেসবুক চ্যাটিং করতে করতেই একদিন এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়ে যায়। সেই যুবক মাঝে মধ্যে তাকে ফোন করে, ফোনে কথা বলে। প্রায় 4 বছর অতিক্রান্ত সেই যুবকের সঙ্গে সম্পর্ক মৌসুমীর। মৌসুমী ভালোবেসে ফেলে সেই যুবককে। আসলে মৌসুমী চেয়েছিল একজন ভালোবাসা, সেই খাতিরেই মৌসুমীর সঙ্গে চ্যাটের মাধ্যমে যোগাযোগ হয়েছিল ওই যুবকের। ওই যুবক এই কলকাতাতেই কোনো একটি মেসে থাকে। শুধু তাই নয়, সেই যুবকের সঙ্গে সম্পর্কের সুবাদে মাঝে মধ্যে মৌসুমী চলে যেত বাড়ি থেকে বেরিয়ে তার সঙ্গে। সারা শহর ঘুরে বেরিয়েছে। বিকেলবেলায় বেরিয়েছে, আবার সন্ধে হতেই বাড়ি ফিরেছে মৌসুমী। একদিন হঠাৎই দুপুরবেলা মাস দুয়েক হবে, সে মাস দুয়েক আগে সেই বিপ্লব এসেছিল মৌসুমীর বাড়িতে। কেউ জানে না, মৌসুমীও জানে না যে বিপ্লব এসে হাজির হয়েছে তার বাড়িতে। অর্থাৎ এই বাড়িতে এসেছিল সেই যুবক। সেই যুবক ছিল এখানে বসে, অর্থাৎ এই যে বাড়িটা, এই বাড়িতে এসে বসেছিল খুব অল্প সময়, অর্থাৎ মিনিট 5 হবে। সেই মুহূর্তে মৌসুমী নিজেকে তৈরি করে সেজে উঠে সেই যুবকের সঙ্গে বেরিয়ে গিয়েছিল। যুবকের নাম বিপ্লব ঘোষ। মৌসুমী ভালোবেসে ফেলে তাকে। 4 বছর ধরে ফোনে বাক্যালাপ, কিন্তু তার তো তর্স হয় না। তাই হঠাৎই একদিন বিপ্লব হাজির হলো মৌসুমীর বাড়িতে। খুব অল্প সময়, এরপরই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে। কি বাড়ি পছন্দ হয়নি, জরাজীর্ণ, সংসারে অর্থাভাব? তখন কি আর মন চাইবে আরো কিছু সময় কাটাই এই পরিবারের সঙ্গে? একেবারেই না। তখন মনে হয় কতক্ষণে পালাবো। আসলে এরকমটাই হয়তো হয়, চোখের দেখা না দেখেই প্রেম। বিপ্লব যে বাড়িতে এসেছিল সেইখান থেকে বুঝে গিয়েছিল যে মৌসুমীদের অবস্থা একেবারেই ভালো নয়। তবুও যেহেতু মৌসুমীর সঙ্গে সে জড়িয়ে গেছে, তাই মৌসুমীকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে, এরকম একটা পরিকল্পনা বোধহয় করেছিল এই বিপ্লব। সেই মতো গত 22 তারিখে সে ডেকেছিল মৌসুমীকে। আমি ভেবে দেখলাম আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কি যে বলো, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। আমি কাল আসছি। কি হলো? রাস্তা আটকালে কেন? ছাড়ো, পথ ছাড়ো। বাইশে জানুয়ারি দক্ষিণেশ্বরে যাওয়ার নাম বলে আমার থেকে 4টের সময় বেরিয়েছে। তো 4টের সময় যখন বেরিয়ে যায় তখন আমাকে বললো যে বাবা তুমি আমাকে, আমি 8টার মধ্যে বাড়ি ফিরবো। তাই আমি ঠিক আছে, তুই 8টার সময় যখন ফিরবি, ও 8টার সময় বলে বেরিয়ে গেল। 4টের সময় বেরিয়ে যাওয়ার পরে ও আর রিটার্ন আসেনি। যখন না আসেনি 8টা বেজে গেছে। 8টা বেজে যখন 10টা 9টা বেজে যায়, 10টা বেজে যায়, তখন আমরা এদিকে খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করতে হলে 12টা 12:30 যখন বাজে, তখন আমরা এখানে না পেয়ে তখন চিৎপুরাটা মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করাতে তখন ওকে আমরা না পাওয়াতে তারপরের দিন আমরা মোবাইল দিয়ে লালবাজারে ট্যাপিং করি। 23 জানুয়ারি না 23 জানুয়ারিতে আমাদের ছুটি কাপড় ছিল। 24 জানুয়ারি আর ট্যাপিং করি লালবাজারে। আমি তখন বাড়িতে ছিলাম, আমাকে ডাক করালো যে আপনি মৌসুমীর বাবা? আমি বললাম হ্যাঁ আমি মৌসুমীর বাবা। বলে আপনার মেয়েকে কি পেয়েছেন? না আমার মেয়েকে পেলে আপনাদের কেন আমি ডিস্টার্ব করবো। তাই আমাকে বলছে ঠিক আছে আপনি এখনই আসুন। তা আমি আবার গেলাম। লালবাজার থেকে ফোন এসেছিল পার্থবাবুর কাছে। কেন ডাকা হলো তাকে? তাহলে কি খুঁজে পাওয়া গেল মৌসুমীকে? সেই কারণেই কি ডেকে পাঠানো হলো মৌসুমীর বাবা পার্থ বর্মনকে? মৌসুমীকে একা পাওয়া গেল নাকি খোঁজ পাওয়া গেল বিপ্লবেরও? দেখাবো একটা বিরতির পর, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর। ফেসবুকে ভুয়ো ঠিকানা ব্যবহার করেছিল বিপ্লব। কেন ভুয়ো ঠিকানা ব্যবহার করে কি বোঝাতে চেয়েছে বিপ্লব? তবে কি কোনো ছলনার পরিকল্পনা ছিল তার? এই বিপ্লব জানিয়েছিল সে হাওড়ার শালকিয়ার বাসিন্দা, ফেসবুকে এই ঠিকানাটাই ছিল। কিন্তু পরে জানা যায় যে এই বিপ্লব বর্ধমানের কাটোয়ার ছেলে, অর্থাৎ কাটোয়ার বাসিন্দা। ফলে একটা ফেক যে ঠিকানা, সেই ফেক ঠিকানা দিয়েছিল বিপ্লব। ফেসবুকে ভুয়ো ঠিকানা দিয়েছিল বিপ্লব ঘোষ। কেন ভুয়ো ঠিকানা ব্যবহার করে কি বোঝাতে চেয়েছে সে? কিশোরীদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেমের সম্পর্ক গড়ে তোলা। এটা কি তার নেশা, নাকি তার চরিত্রটাই এমন? হয়তো তাই। আর সেই কারণেই বোধ হয় মৌসুমীকে তার মায়া জালে ফাঁসিয়েছে বিপ্লব। এরপর গত 26শে ফেব্রুয়ারি হুগলির ব্যান্ডেল স্টেশনের সংলগ্ন একটি জায়গা, ব্যান্ডেল স্টেশনের কাছে এই যেরকম একটি জলাশয় দেখা যাচ্ছে, এই জলাশয়ের মাঝে নগ্ন অবস্থায় পাওয়া যায় মৌসুমীর নিথর দেহ। তার মুখের একদিকটা পুরো কালচিটে। অবশেষে রেল লাইনের ধারে একটি ডোবার কাছ থেকে উদ্ধার হয় মৌসুমীর নগ্ন দেহ। তাকে ধর্ষণ করে খুন করেছে বিপ্লব। আসলে বিপ্লব যখন স্বচক্ষে দেখেছিল মৌসুমীর পরিবার একেবারেই সচ্ছল নয়, জরাচীর্ণ বাড়ির পরিবেশ, তখনই সে মৌসুমীর কাছ থেকে সরে যেতে চেয়েছিল। কিন্তু বিপ্লবকে ভালোবেসেছিল মৌসুমী, তাই সে কখনো চায়নি তার ভালোবাসা হারিয়ে যাক। মৌসুমীর কাছ থেকে বিপ্লবের সরে যাওয়ার পরিকল্পনা থাকলেও তা কখনোই সে বুঝতে দেয়নি মৌসুমীকে। এরপর শেষ পর্যন্ত মৌসুমীকে পৃথিবী থেকে একেবারে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে বিপ্লব। বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় মৌসুমীকে। এরপর রাতের অন্ধকারে ব্যান্ডেল স্টেশনের কাছে একটি পরিত্যক্ত জায়গা খুঁজে নিয়েছিল বিপ্লব। এরপর তাকে ধর্ষণের পর চুলের মুঠি ধরে তার মুখের একটা দিকে বারবার রেল লাইনের ওপর আঘাত করতে থাকে। ফলে মৌসুমীর মুখের এক পাশে কালশিটে পড়ে যায়। মৃত্যু হয় মৌসুমীর। যে মৌসুমীর দেহ কিনা সে বিষয়টি নিয়ে যদিও বা তারা সন্দেহান ছিলেন, কারণ পুলিশ জানিয়েছিল একটি দেহ পাওয়া গেছে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন একটি খালের মধ্যে থেকে, একটি পুকুরের মধ্যে থেকে। সেই মতো মৌসুমীর পরিবার চলে গিয়েছিল চুচুড়া থানায়। এরপর মর্গে গিয়ে তারা জানতে পারে যে হ্যাঁ, এই দেহটাই মৌসুমীর দেহ। তারপরে যখন বিপ্লব ঘোষ ধরা পড়লো, হ্যাঁ, যে মেয়েটা ছেলেটা নিয়ে গেছে, ওই বিপ্লব ঘোষই নিয়ে গেছিল। সেটা ব্যান্ডেল কাটুয়া। হ্যাঁ, ও কাটুয়ারই ছেলে, ও নিয়ে গেছিল। বাইকে এসেছিল একবার, আসাতে একবার দেখতে পেরেছি সেই ছেলেটাকে। দেখার পরে সেই যখন জিজ্ঞেস করা থানায় আমাদেরকে, তখন ও বললো হ্যাঁ এই ছেলেটা। ছেলেটাও জিজ্ঞেস বললো হ্যাঁ আমি। ওকে বললো আমি ওকে চিনি, ও ওকে চেনে। আর ও স্বীকার করেছি যে আমি নিয়ে গেছিলাম, আর ওই মেরেছে বিপ্লব ঘোষ। মারলো কেন সেটা ওর ব্যাপার। তাই এবার আমরা কি করে বলবো কি করে মারলো। বিপ্লব ঘোষের সাথে আপনার মেয়ে পরিচয় হলো কি করে? ওই ফেসবুকে। বিপ্লব ঘোষ তখন আপনার বাড়িতে এসেছে? একবার এসেছিল, তাও ধরুন মাস দুয়েক হবে, মৃত্যুর মাস দুয়েক আগে। গল্প না, আমার সঙ্গে কেন গল্প? আমার সঙ্গে কোনো আমি দেখিনি। আমার মেয়ে বলে একবার দেখেছিল, মেয়ে দেখেছিল, পাশের ঘরে মেয়েটাও দেখেছিল। দেখার পরে তারা চিনতে পেরেছে। মেয়ে যখন আমাকে ওখানে চুচুড়া থানায় যখন করলো, তখন ও বললো হ্যাঁ আমি ওকে চিনি, ও বললো ওকে চিনি। ওইটাই বিপ্লব ঘোষ। তা আমি এখন চাই ওর জিনিস সাজা হয়, ফাঁসি
সব কিছু ব্যবস্থা যেন হয়। নৃশংসভাবে খুন করা হয়েছে তার মেয়েকে, যে মেয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে রোজগার করতে শুরু করেছিল, যার সামান্য রোজগারেও সংসার কিছুটা হলেও সচ্ছলতার মুখ দেখেছিল, তাকে খুন হতে হয়েছে। মেনে নিতে পারছেন না মৌসুমীর বাবা পার্থ বর্মন। তিনি চান তার মেয়েকে যে খুন করেছে তার যেন ফাঁসি হয়। এ বিষয়ে কি বলছেন প্রতিবেশীরা? ছেলেটাকে এসেছিল শুনেছি, কিন্তু আমরা দেখিনি। কিন্তু ফোনে সবসময় ছেলেটার সাথেই কথা বলতো, সবসময় কথা বলতো ছেলেটার সাথে। হ্যাঁ, মাঝে ওই গেছে, এর আগেও ঘুরতে গেছে ছেলেটার সাথে। ও প্রায় এটা 3-4 বছর ওদের সম্পর্ক ওই ছেলেটার সাথে। ওর সাথে আগেও ঘুরতে গেছে, অনেকবার গেছে, এরকম গেছে। আবার এরকম 7টার মধ্যে ওর ঘরেও চলে এসছে, ঘুরতে গেছে আগে 3-4 বার। বিপ্লব ঘোষের ব্যাপারটা আমি এনাদের মুখে, মানে যারা পরিবারের সদস্য তাদের মুখেই শুনেছি। তা যেহেতু আমি একটু ফেসবুক হোয়াটসঅ্যাপ আমিও খুব ভালোভাবেই করি, তো ন্যাচারালি আমি যখন ওর প্রোফাইলটা চেক করি তখন দেখলাম অ্যাকর্ডিং টু ফেসবুক আইডি ওর অ্যাড্রেস হচ্ছে হাওড়া শালকিয়া। কিন্তু ওর যে ফ্রেন্ড লিস্টটা রয়েছে তাদের যখন ওদের ম্যাক্সিমাম ফোন নাম্বার হাইড করা আছে অথবা নেই, দেয়নি। কিন্তু ওর ফ্রেন্ড লিস্টের ম্যাক্সিমাম লিঙ্কগুলো আছে কাটোয়া কানলা এরিয়ার। আমি যেটুকু দেখলাম, ধরুন আমি আমার বন্ধু কাদের বানাবো, হয় আমার অফিস কলিগ, হয় স্কুল কলেজের বন্ধুবান্ধব, বা পাড়ার বেশ কিছু বন্ধুবান্ধবদের। তা সেরকম ওর ম্যাক্সিমাম লিঙ্কগুলোই কানলা কাটোয়ার। তো তখনই আমরা সাসপেক্ট করি যে মেবি এটা হয়তো ওই সব জায়গাতে থাকে। আর হুগলি এরিয়াটার খুব ভালো চেনা, প্রবাবলি চেনা বলতে হোপফুলি কারোর কোনো রিলেটিভ থাকে বা বন্ধুবান্ধব থাকে যেখানে এরকম একটা কাজ করা যেতে পারে। আর আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, এতে বিপ্লব একা নেই, প্রবাবলি ওর সঙ্গে আরও কেউ আছে, কারণ এত একটা বড় কাজ একার মাধ্যমে শেষ করা সম্ভব না। আর আমার একটা শেষ কথা, এই মুহূর্তে যদি বিপ্লব ছাড়া পায়, আজকে যেমন আমার বন্ধুর বোন বা আমার বোন গেছে, সেরকম আরেকজনের বোন যাবে। সেই জিনিসটা কোনো রকমভাবে তাকে ছাড়া না হয়, উপযুক্ত পারমিশনটাকে সে যেন পায়। মৌসুমী বর্মনকে খুনের ঘটনায় চুঁচুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে বিপ্লব ঘোষকে। বিভিন্নভাবে তদন্ত চালিয়ে পুলিশ বোলপুর থেকে বিপ্লব ঘোষকে গ্রেপ্তার করে। পুলিশ মনে করছে যে বিপ্লব শুধু একা নয়, এই ঘটনার সাথে আরও বেশ কয়েকজন জড়িত। যারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চলছে। যদিও ইতিমধ্যে বিপ্লব জানিয়েছে সে সম্পূর্ণভাবে একা এই খুনটা করেছে। কারণ কেন খুনটা করলো সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন উঠছে। যদি মৌসুমীর যেহেতু কোনো অর্থ নেই, সেই কারণে মৌসুমীকে যদি দূরে সরিয়ে রাখার চেষ্টা করে, তাহলে তো সে দূরে চলে যেতেই পারতো। কেন মৌসুমীকে ডেকে নিয়ে এসে তাকে খুন করলো? আর দুদিন পরে অর্থাৎ 22শে ফেব্রুয়ারি মৌসুমী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। 26শে ফেব্রুয়ারি এই ব্যান্ডেল স্টেশনের কাছে একটি ঝিলের মধ্যে থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। ফলে মনে করা হচ্ছে যে খুনের পেছনে যে মোটিভ কাজ করেছে, তাতে অন্ততপক্ষে এটুকু পরিষ্কার যে মৌসুমীকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই এই খুন করেছে বিপ্লব। ফেসবুকে ভালোবাসার সম্পর্ক, একজন অনাহারে থাকা কিশোরীর মনে ভালোবাসা জন্মাতেই পারে, কিন্তু ফেসবুকের সম্পর্ক কি কখনো জোড়া লাগাতে পেরেছে দুটি হৃদয়কে? একজন অচেনা মানুষ, তার ছবি দেখে ভালো লাগতেই পারে, কিন্তু তার ফেসবুকে দেওয়া সব তথ্যই যে সঠিক এটা কখনোই মেনে নেওয়া যায় না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিশোরী কিংবা কিশোর ফেসবুকে ছবি দেখে সম্পর্ক তৈরি করে, যেই ছবি তার নাও হতে পারে। এক্ষেত্রে অনেক সময় ছবির পরিবর্তন ঘটে। ফলে ফেসবুকই যে একমাত্র বন্ধুত্বের মাধ্যম তা কখনোই মেনে নেওয়া উচিত নয়। অনেক সময় ফেসবুকে বন্ধুত্ব কেড়ে নিতে পারে প্রাণ, যেমনটা ঘটে গেল চিতপুরের কিশোরী মৌসুমীর সঙ্গে। তবে ফেসবুকে বন্ধুত্ব করুন, কিন্তু সাবধান হন। সব সময় যে ফেসবুক বন্ধুত্বের অঙ্গই হয়ে উঠবে তা ভাবার কোনো কারণ নেই। ক্রাইম ইয়ার্ড আজ এ পর্যন্তই। আগামীকাল রাত 11টায় আবারও ফিরে আসব নতুন অন্তর্তদন্ত নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।